হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এঁচোড় বা গাছপাঠার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। অনেকটা খাসির মাংসের মতো খেতে বলে এর নাম হয়েছে গাছপাঠা। আর যদি এইভাবে রান্না করা হয় একদম পুরো খাসির মাংসের মতো খেতে লাগবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি একদম কচি কচি টাটকা টাটকা একটা এঁচোড়। আর এই সময়ের এঁচোড়গুলো কিন্তু একদমই কচি হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো এঁচোড়টাকে খুব সুন্দর করে কেটে নিতে হবে। তো বন্ধুগণ, এঁচোড় কাটা কিন্তু ভীষণই সহজ একটা কাজ। শুধুমাত্র এঁচোড় কাটার আগে দু হাতের তালুতে একটু সর্ষের তেল লাগিয়ে নিতে হবে। তার সাথে যে ছুরি বা বটি দিয়ে তোমরা এঁচোড়টা কাটবে তার গায়ে খুব ভালো করে একটু সর্ষের তেল লাগিয়ে নিতে হবে। তো আজকে আমি এঁচোড়টাকে বটি দিয়ে কাটবো, তাই বটির গায়ে খুব ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিলাম। প্রথমে এঁচোড়টাকে মাঝখান থেকে দুফালি করে কেটে নিতে হবে। আর এঁচোড় যত কচি বা টাটকা হবে ততটাই কিন্তু আঠা বেরোবে। তো এইভাবে মাঝখান থেকে এঁচোড়টাকে দুফালি করে কেটে নেওয়ার পরে এঁচোড়ের যে আঠাটা সেটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তাহলে এই আঠাটা কিন্তু আর হাতের মধ্যে লেগে যাবে না। খুব ভালো করে দেখো আঠাটাকে একদম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে এঁচোড়টাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। এঁচোড়ের যে খোসাটা আছে সেটাকে একদম মোটা মোটা করে একটু কেটে নিতে হবে। তো এইভাবে দেখো এঁচোড়ের খোসাটাকে একটু মোটা মোটা করে কেটে নেব। আর এঁচোড়ের মাঝখানে যে সাদা একটা শক্ত অংশ থাকে সেই সাদা শক্ত অংশটাকে কিন্তু অবশ্যই কেটে বাদ দিতে হবে। এটা সেদ্ধও হয় না আর খেতেও কিন্তু একদমই ভালো লাগে না। তো তারপরে এরকম করে একটু চৌকো চৌকো করে ছোটো ছোটো পিস করে কেটে নেব। খুব বেশি মোটা মোটা করে কাটবো না, একটু চৌকো চৌকো করে ছোটো ছোটো পিস করে কেটে নেব। তাহলে এঁচোড়টা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। ঠিক এইভাবে এঁচোড়টাকে কেটে নিতে হবে। কাটার পরে জাস্ট একবার একটু জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো এঁচোড়টাকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন এই এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য দেখো এখানে একটা প্রেশার কুকার নিয়েছি। এঁচোড়টাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু কড়াইতেও সেদ্ধ করতে পারো, তবে প্রেশার কুকারে কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তার মধ্যে সামান্য পরিমাণে নুন, হলুদ আর 1 চামচের মতো একটু সর্ষের তেল দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। আর জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে এঁচোড়গুলো একটু জলের তলায় ডুবে থাকে। এঁচোড় জলের মধ্যে দিলে কিন্তু ডুবে থাকে না, ভেসেই থাকে। তো জাস্ট সেইভাবে জলটাকে দিতে হবে যাতে এঁচোড়গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো তারপরে সমস্ত কেটে রাখা এঁচোড়গুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবারে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট একটা সিটি পড়তে দেবো। যখন একটা সিটি বা হুইসেল পড়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। যতক্ষণ না প্রেশার কুকারের প্রেশারটা অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে ততক্ষণ অবধি কিন্তু রেখে দিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পরে। প্রেশার কুকারে যখন একটা সিটি বা হুইসেল পড়ে গিয়েছিল তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। ওই মোটামুটি 5-6 মিনিট রেখে দিলেই দেখবে প্রেশারটা কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। আর প্রেশার কুকারের ঢাকনাটাও তখন কিন্তু অটোমেটিক্যালি খুলে যাবে। তো এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এঁচোড়টা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একেবারেই কিন্তু গোটা গোটা রয়েছে, অথচ খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। প্রেশার কুকারে যদি তোমরা এঁচোড়টাকে সেদ্ধ করো তাহলে একটার বেশি সিটি বা হুইসেল দেবে না, তাহলে কিন্তু এই এঁচোড়টা বেশি নরম হয়ে গিয়ে ঘেটে যাবে। জাস্ট একটা সিটি দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে, তাতেই কিন্তু এঁচোড়টা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, অথচ গোটা গোটা থেকে যাবে। তো এখন এই এঁচোড়গুলোকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো সমস্ত এঁচোড়টাকে দেখো খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে জাস্ট 2 চামচ দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তো সর্ষের তেলটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেখো কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে পেঁয়াজটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো তারপরে এর মধ্যে দিতে হবে রসুন। এখানে আমি 7 থেকে 8 কোয়ার মতো রসুনকে মাঝখান থেকে দুফালি করে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। এতে দেখবে রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, সাথে সাথে পেঁয়াজ থেকেও কিন্তু খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে। খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজতে হবে না, জাস্ট হালকা করে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 4টে কাঁচা পাকা লঙ্কা, তার সাথে একটা ছোট্ট সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে চৌকো চৌকো করে কেটে দিয়ে দিতে হবে। এর সাথে আমি দেবো কাজু বাদাম। এখানে প্রায় 10 থেকে 12টার মতো কাজু বাদামকে একটু ভেঙে দিয়ে দিলাম। আর এইভাবে তোমরা একবার কাজু বাদাম দিয়ে এঁচোড় রান্না করে খেয়ে দেখতে পারো, একদম পুরো খাসির মাংসের মতো টেস্ট লাগবে।
হাতের কাছে যদি কাজু বাদাম না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু চারমগজ দিয়েও রান্না করতে পারো, তাতেও কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। তার সাথে আমি 1 ইঞ্চি মতো আদাকে একটু ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দেবো 1 চামচ ভর্তি করে গোটা জিরে, তার সাথে দিতে হবে 1 চামচ ভর্তি করে গোটা ধনে। এইভাবে একবার গোটা জিরে গোটা ধনে বাটা দিয়ে রান্না করলে একদম পুরো খাসির মাংসের মতো খেতে লাগবে। তার সাথে আমি দিয়ে দেবো বেশ কিছুটা গোটা গরম মশলা, 4টে এলাচ লবঙ্গ, বেশ কয়েক টুকরো দিয়ে দিলাম দারচিনি, আর একটা তেজপাতাকে মাঝখান থেকে এইভাবে একদম টানা টানা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। খুব সুন্দর করে এগুলোকে এইভাবে একটু দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি কিন্তু একদম ভাজা ভাজা করবো না, জাস্ট হালকা করে একটু ভেজে নেব, যতক্ষণ না সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা সুন্দর মিষ্টি ঘ্রাণ বেরিয়ে আসছে ততক্ষণ অবধি এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আস্তে আস্তে দেখবে গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে। তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিলাম। কাজু বাদামটাও বেশ একটু হালকা করে ভাজা হয়েছে, এতে কিন্তু রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো মশলাগুলোকে ঠিক এরকম করে একটু হালকা করে ভেজে নিতে হবে, তারপর একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। আর আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে এঁচোড় রান্না করে দেখাবো, এইভাবে তোমরা একবার এঁচোড় রান্না করে খেয়ে দেখতে পারো, একদম পুরো মাংসের মতো স্বাদ পাবে। সমস্ত মশলাটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেওয়ার পরে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। মশলাগুলো ওইদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণে ওই কড়াইতে আমি আরও 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে 1 চামচ ভর্তি করে দিতে হবে ঘি। এই সময় অবশ্যই কিন্তু তেলের মধ্যে একটু ঘি দেবে। ঘিটাকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে একটু গলিয়ে নিতে হবে। ঘিটা দেখো খুব সুন্দরভাবে গলে গেছে, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখন এই ঘি আর তেলের মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে লবণ, তার সাথে দিতে হবে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য দিতে হবে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইভাবে তোমরা একবার তেলের মধ্যে আর ঘিয়ের মধ্যে একটু নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে। এতে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে, সাথে সাথে কালারটাও কিন্তু দুর্দান্ত হবে। তো এখন আমি এর মধ্যে আলু ভেজে নেব। এখানে দেখো আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে এরকম করে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি, মানে একটা আলুর মাঝখান থেকে 4 ফালি করে কেটে নিয়েছি। আলুগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে, একদম পুরো মাংসের আলুর মতো কালারটা তৈরি হয়েছে। তো দেখো খুব ভালো করে আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে আলুটাকে একটু ভেজে নেব। এতে দেখবে আলুটা ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। বেশ কিছু সময় ধরে দেখো আলুটাকে ভেজে নিয়েছে, আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরা অবশ্যই একবার রান্না করবে, দেখবে খেতে এতটাই টেস্টি হয়। একবার এই পদ্ধতিতে এঁচোড় রান্না করলে বারবার শুধু এইভাবেই এঁচোড় রান্না করে খেতে ইচ্ছে করবে। তো আলুটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি এঁচোড়গুলোকে দিয়ে দেবো। আগে থেকে এঁচোড়গুলোকে একটু সেদ্ধ করে রেখেছিলাম, এঁচোড়গুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এঁচোড়গুলোকে দিয়ে মেশাতে মেশাতে দেখো এঁচোড়ের কালারটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, একদম পুরো মাংসের মতো কালার চলে এসেছে। তো এখন এই এঁচোড়গুলোকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এঁচোড়গুলো এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে এদিকে দেখো যে মশলাটা আমি একটু হালকা করে ভেজে রেখেছিলাম, মশলাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো এখন এই মশলাটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে বেটে নেব। আর মশলাটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নিতে হবে। তো সমস্ত মশলাটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নেব। মশলার একটা মিহি পেস্টে দেখো তৈরি হয়ে গেছে। আর এর মধ্যে যেহেতু গোটা জিরে গোটা ধনে দেওয়া আছে, মশলাটা বাটার পরে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। তো এখন এই মশলার পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। কাজু বাদাম বেটে দেওয়ার কারণে গ্রেভিটা খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয়। আর এদিকে দেখো আমি এঁচোড়টাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এঁচোড় যদি এইভাবে একটু লাল লাল করে ভেজে রান্না করা হয়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এঁচোড় আলু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে একটু ঘি দিয়েছিলাম। ঘি দিয়ে এঁচোড় আলুটাকে ভাজার কারণে ঘিয়ের গন্ধটা খুব সুন্দরভাবে এঁচোড় আর আলুর মধ্যে ঢুকে যায়, যার কারণে খাওয়ার সময়টা ঘিয়ের গন্ধ পাবে, খেতে অসাধারণ লাগবে। কড়াইটাকে একটুখানি পরিষ্কার করে নিলাম, তবে খুব বেশি পুড়ে যায়নি তাই আর ধুলাম না। তো ওই কড়াইতে আমি দিয়ে দেবো 3 চামচ সর্ষের তেল। তেলের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সর্ষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তার সাথে 2টো এলাচ বেশ কয়েক টুকরো দিয়ে দিলাম দারচিনি ফোড়ন, তার সাথে একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিতে ভুলে যেও না। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলার মধ্যে যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া ছিল, মশলাটা কিন্তু প্রচণ্ড আঠালো হয়, তাই কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে। কড়াইতে লেগে গেলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে মশলাটাকে দেখো কষিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো।
দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তার সাথে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য দিতে হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু গোটা জিরে গোটা ধনে বেটে দিয়েছিলাম, তাই আলাদা করে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে অল্প পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখো বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিলাম। তো এই সময় আমি এর মধ্যে দেবো 1 চামচের মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এঁচোড়ের এই রেসিপিটা একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো 1 চামচ ভর্তি করে চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর পরে একটু টেস্ট করে দেখতে হবে। তখন যদি মনে হয় যে আরেকটু চিনি দিতে হবে, তখন আরেকটুখানি চিনি আমি এর মধ্যে অ্যাড করে দেবো। চিনিটাকে দিয়ে বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচোড়টাকে দিয়ে দিলাম। আলু আর এঁচোড়টাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে একদমই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, না হলে আবার মশলাটা তলা দিয়ে লেগে যেতে পারে। তো ভেজে রাখা আলু আর এঁচোড়টাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে একটু ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে রেখে দেবো। তাহলে এঁচোড়ের মধ্যে যে মশলাটা সেটা বেরিয়ে আসবে, যার কারণে কিন্তু এঁচোড়ের এই রেসিপিটা খেতে অসাধারণ টেস্টি হবে। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 3-4 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এঁচোড়ের মশলাটা খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। আরও একবার খুব ভালো করে এইভাবে ঘোটানাটা করে মিশিয়ে নেব। তো তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো গরম জল। জলটাকে কিন্তু আগেই একটু গরম হতে বসিয়ে দিতে হবে। তো পরিমাণ মতো গরম জল এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো। রান্নাতে যদি একটু গরম জল অ্যাড করে দেওয়া হয়, রান্নার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। ঝোলের পরিমাণটা মানে তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেই আন্দাজে এখানে জলের পরিমাণটা অ্যাড করে দেবে। তো সেই আন্দাজে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি একটু ঢাকা দিয়ে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 7-8 মিনিট সময় ধরে এঁচোড়টাকে রান্না করে নিলাম। 7-8 মিনিট পরে এখন আমি তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় একটু চেক করে দেখতে হবে নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা। তো আমি একটু চেক করে দেখলাম মিষ্টির পরিমাণটা একটু কম মনে হলো যেন আর একটু চিনি দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো আর একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম, কারণ এঁচোড়ের এই তরকারিটা একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো আর একটুখানি চিনি অ্যাড করে খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম। তারপরে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিট সময় ধরে রান্না করে নেব। তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। এঁচোড় আলুর তরকারিটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নামানোর আগে এই এঁচোড় আলুর তরকারির মধ্যে আমি জাস্ট 1 চামচ ভর্তি করে দিয়ে দেবো চিকেন মশলা। এখানে কিন্তু কোনো রকম গরম মশলার গুঁড়ো দেবে না, শুধুমাত্র 1 চামচ ভর্তি করে চিকেন মশলা দেবে। তাহলে দেখবে এই এঁচোড় আলুর তরকারির স্বাদ আর গন্ধ জাস্ট দুর্দান্ত হবে। খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে 1 চামচ ভর্তি করে দিয়ে দিতে হবে ঘি। ঘিয়ের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও দিতে পারো, তাহলে দেখবে এঁচোড় আলুর তরকারিটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো 1 চামচ ভর্তি করে চিকেন মশলা, তার সাথে 1 চামচ ভর্তি করে ঘি দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু স্বাদে গন্ধে ভরপুর দুর্দান্ত স্বাদের এঁচোড় আলুর তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন একটু ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তাহলে এই চিকেন মশলার ঘিয়ের গন্ধটা খুব সুন্দরভাবে রান্নার সাথে মিশে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই পদ্ধতিতে একবার তোমরা এঁচোড় আলুর তরকারি রান্না করলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। খেতে এতটাই টেস্টি লাগে, একদম পুরো মাংসের মতো খেতে লাগে। তো আজকের এই এঁচোড় আলুর তরকারির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।